অন্তরা, জামাই বাবাজি কেমন পোশাক পরে এসেছে? আমাদের বাড়িতে যে আজকে পার্টি, জামাই কি ভুলে গেছে? আর হাতে এসব কি? সে কি জানে না আমি কে? আমি আইভি চৌধুরী, এই শহরের বড় বিজনেসম্যান। আমার একটা নাম ডাক আছে, আমাকে সবাই সম্মান করে। আর তোর জামাইকে দেখে মনে হচ্ছে একটা খ্যাত। আমি মানুষের কাছে তোর জামাইকে কি বলে পরিচয় করে দিব? হ্যাঁ, আর তোদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমি পার্টি রেখেছি। তাদের সামনে কি বলবো যে আমার জামাই একজন খ্যাত সবজিওয়ালা? একবার ভেবে দেখেছিস সবার সামনে আমি পরিচয় করিয়ে দিব কি আমার ছোট মেয়ের জামাই একজন কোটিপতি লোকের একমাত্র ছেলে? কিন্তু সেখানে একটু পরে আমার গেস্ট আসবে, আমি কি বলে পরিচয় দেব? পরিচয় দিব আমার ছোট মেয়ের জামাই একজন খ্যাত সবজিওয়ালা? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগে। তুই আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না? তোকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আগে যদি জানতাম যে তুই এই খ্যাত সবজিওয়ালাকে বিয়ে করবি, তাহলে আমি কখনো তোদের মেনে নিতাম না, আর এই বাড়িতে আমি আসতে দিতাম না। আম্মা, ওর কোনো দোষ নেই, আসলে সব দোষ আমার। আপনিও আমাকে যেমন কোটিপতির ছেলে ভাবতেন, ও আমাকে এমনটাই ভাবতো। কারণ আসলে ওর সামনে আমি সবসময় এমনভাবেই থাকতাম। কিন্তু যখন আমি ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম, ও তখন বুঝতে পারলো যে আমার বাবা কোনো কোটিপতি না, একজন গ্রামের খেটে খাওয়া সাধারণ কৃষক। কিন্তু তখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ততক্ষণে তো বিয়ে হয়েই গেছে। আর আপনারও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ বিয়ে তো হয়েই গেছে। আম্মা, আমি কিন্তু জামাই হিসেবে একদম খারাপ না। এই দেখেন, আমার গায়ের রং কিন্তু ফর্সা, আপনার মতো সমান সমান। আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। অন্তরা, আম্মাকে সালাম করো। আমি তোর মতো খ্যাত জামাইকে কখনো মেয়ের জামাই হিসেবে মানা তো দূরের কথা, আমার বাড়ির কাজের লোক হিসেবেও মানবো না। তুই কি মনে করেছিস আমার ভোলা ভালা মেয়েটাকে পটিয়ে আমার বাড়ির সম্পত্তির মালিক হবে? কখনো সেটা হতে দেব না। তুই ভুল ভাবছিস। তোর এই খ্যাত জামাইকে আমি কখনো মেনে নেব না। প্রয়োজন হয় তোকে আমি ত্যায্য কন্যা করবো, তারপরও এই জামাইকে আমি মেনে নেব না। আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আর মনে রাখিস, আজকে থেকে তুই আমার কাছে মৃত। মা, তুমি এসব কি বলছো? তুমি তো নিজেই আমাকে ফোন দিয়ে বলেছো ওকে নিয়ে আসার জন্য। তুমি ওকে তোমার জামাই হিসেবে মেনে নিবা, তাহলে? আমি একটু আগে তোকে কি বলেছি? কানে যায়নি কথা, নাকি কানে সমস্যা আছে? তোর এই খ্যাত সবজিওয়ালার জামাইকে আমি কখনোই মেনে নেব না। আমি মেনে নিয়েছিলাম, আমি জানতাম যে তোর জামাই একজন কোটিপতি, কিন্তু সেটা তো না। তুই তো ভালো করেই জানিস গরিবদের আমি দুই চোখ পেতে দেখতে পারি না, আর গরিবদের দেখলে আমার গায়ে অ্যালার্জি হয়। তুই এক্ষুনি আমার সামনে থেকে তোর জামাইকে নিয়ে দূর হয়ে যা। আরে আরে আম্মা, এইটা কি করছেন আপনি? বাড়ির নতুন জামাই, তাকে কি কেউ এভাবে বাড়ির গেট থেকে তাড়িয়ে দেয় নাকি? আপনার যদি কোনো অ্যালার্জি সমস্যা থাকে, ঠিক আছে, একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেন। তাছাড়া বাড়ির নতুন জামাইকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি হচ্ছে আমার শালির হাজবেন্ড। তাকে তাড়িয়ে দিলে তো আমার একটু কষ্ট লাগবে আম্মা, আপনি বুঝেন না কেন? আরে বড় জামাই, তুমি এসব কি বলছো? তুমি কি জানো এর পরিচয় কি? আম্মা, তার পরিচয় যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই বাড়ির জামাই, আমিও এই বাড়ির বড় জামাই। আমি একটা জামাই হয়ে আর একটা জামাইকে অপমান করে তাড়িয়ে দেবেন, এটা আমি কখনো মানতে পারবো না। অন্তরা, তুমি দীপ্তকে নিয়ে ঘরে যাও, আমি বিষয়টা দেখছি। চলো দীপ্ত, ভিতরে চলো। আম্মা, আমি আপনাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু আপনি কিভাবে এরকম একটা বোকার মতো কাজ করলেন? আপনি যে এরকম একটা বোকার মতো কাজ করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। কখনো কি শুনেছেন শত্রুকে কাছে পেয়ে কিছু না করে তাড়িয়ে দিতে? কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। যেমন কাপও মরলো আর লাঠিও ভাঙলো না। কি বলো সাথী? হ্যাঁ, তোমার কথার মানে তো আমি বুঝলাম না বাবা। আম্মা, আরে জামাই বাবাজি, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো। এরকম বুদ্ধি তো আমি আগে কখনো ভেবে দেখি নাই। আম্মা, বুঝতে হবে বুদ্ধিটা কার? আমার। আমি তো আর যাকে তাকে যেমন তেমন ভাবে বুদ্ধি দিতে পারি না। আমি হচ্ছে উকিল, আমার কাছে বুদ্ধি নিতে হলে মানুষকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। আপনি আমার শাশুড়ি আম্মা, মায়ের মতন ভালোবাসি, যার কারণেই ফ্রিতে আপনাকে বুদ্ধি দিচ্ছি। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি বাবা। চলো ভিতরে, চলো ভিতরে গিয়ে একটু রেস্ট নিবা। আসো।
কিরে অন্তরা, তোর জামাইকে নিয়ে এই ফল খাচ্ছিস? তোর জামাইয়ের কি ফল খাওয়ার যোগ্যতা আছে? আসার সময় তো আমার জন্য 1 কেজি ফল নিয়েও আসেনি, নিয়ে আসছে তো গাছপাতা। আর দেখ, আমার বড় মেয়ের জামাই কত ফল নিয়ে আসছে আমার জন্য, আর সবগুলোই দামি দামি ফল। তোমার জামাই তো আরো ফল নিয়ে আসতে চেয়েছিল, শুধু গাড়িতে জায়গা নেই বলে আনতে পারেনি। তার সারাটা রাস্তায় মন খারাপ ছিল, তার নাকি এত কম ফল নিয়ে আসতে খুবই লজ্জা লাগে। মা, 15 কেজি ফল বলো তো, সেখানে কম কিসে? জামাই বাবাজি, এসব কি শুনছি? আর আমি তো একা মানুষ, আমার জন্য 2 কেজি ফল আনলেই তো হয়। এত ফল এনে কি করবা? আর সবসময় ফল খেতে খেতে ফল খাওয়ার আর রুচি নাই আমার। কি যে বলেন না আম্মা, আপনি আমার 10টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি আম্মা। আপনার জন্য ফল নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো? আমি তো আপনার ছেলের মতনই। এখন থেকে আপনার যখন যা প্রয়োজন হবে আপনি শুধু আমাকে বলবেন, আমি সাথে সাথে আপনার জন্য হাজির করে দিই। সত্যি বাবা, আমি খুব ভাগ্য করে তোমার মতো একটা মেয়ের জামাই পেয়েছি। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তুমি আমার মেয়ের জামাই না, তুমি আমার ছেলে। আর আমার ছোট মেয়েকে দেখো, গ্রামের কি এক খ্যাত ছেলেকে বিয়ে করে এনেছে, যে কিনা শ্বশুরবাড়ি প্রথমবার আসার সময় 7 পাতা নিয়ে আসে। আল্লাহই জানে ওর কপালে কি আছে। কি যে বলেন না মা, ফল খেতে কি যোগ্যতা লাগে নাকি? ফল তো গাছের হয়, যার যা খুশি সে খেতে পারে, কেউ কিনে খায় আর কেউ পেড়ে খায়। আর আমি যেগুলো এনেছি এগুলো লতা পাতা না, গ্রামের তাজা শাকসবজি। আপনারা শহরে থাকেন কি নাকি খান, তাই আমি ভাবলাম যে গ্রামের তাজা শাকসবজি নিয়ে যাই। আমি ভেবেছিলাম এই তাজা শাকসবজি পেয়ে আপনারা খুশি হবেন, কিন্তু আমি যদি জানতাম যে এগুলো আপনারা পছন্দ করেন না, বিরক্ত হচ্ছেন এগুলো দেখে, তাহলে আমি বড় দুলাভাইয়ের মতো এইসব ফল টল নিয়ে আসতাম, তাহলে আমার কষ্টটা আরো একটু কম হতো। আরে ভাইরা ভাই, তুমি শুধু শুধু আম্মার কথা শুনে কষ্ট পেও না। আসলে আম্মা তো এই সমস্ত গ্রামের ক্ষেত খামারের খাবার পছন্দ করেন না, সে তো পছন্দ করেন চাইনিজ খাবার। তাই মায়ের কাছে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি তার বড় জামাই, আমি মায়ের ভালো মন্দ পছন্দ জানি, তাই না মা? আমার কলিজার টুকরা ছেলে, জামাই তো না, এ তো মনে হচ্ছে হীরার টুকরা। মা, আপনি যে কি বলেন। শোনো ভাইরা, মা তোমার শাকসবজি না খেলে কি হবে? তোমার শাকসবজি কষ্ট করে নিয়ে আসো গ্রাম থেকে, বিফলে যাবে না। এই শাকিল, এই শাকিল, এই যে শোনো, ওইখানে দেখো ব্যাগের মধ্যে টাটকা টাটকা সবজি আছে আর একটা গ্রামের সুন্দর মুরগি আছে। আমার ভাইরা ভাই অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে তো। আমার শাশুড়ি আম্মা তো এগুলা খায় না, পছন্দ করেন না, তো নষ্ট হলে তো বিফলে যাবে। অনেক কষ্ট করে আনছে বেচারাটা। শোনো, এগুলো তুমি নিয়ে যাবা, এগুলা খেয়ে আমার ভাইরা ভাইটার জন্য দোয়া করো, ঠিক আছে? বেচারা অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে। দুলাভাই, আমি ছোট সাহেবের জন্য মন থেকে দোয়া করবো যে আল্লাহ আল্লাহ যে ছোট সাহেবরা অনেক ভালো রাখে। শহরে তো এরকম শাকসবজি পাওয়া যায় না। তার চেয়ে বড় কথা হইলো তুই ভাই, আমার বোর বাচ্চা হবে, ডাক্তার বলছে বেশি বেশি শাকসবজি খেতে। যাও নিয়ে যাও। দেখছো ভাইয়া, তোমার শাকসবজি পেয়ে কাজের ছেলেটা কিন্তু অনেক খুশি হয়েছে। তুমি আবার মন খারাপ করো না, তোমার কষ্ট করে আনা শাকসবজি কিন্তু বিফলে যায়নি। এখানে বসে থেকে আর অপমানিত হব না, চলো রুমে। ওদিকে কই যাচ্ছিস? কেন মা, আমার রুমে যাচ্ছি। তোর রুম মানে? আরে তুই জানিস না আমাদের বাড়িতে কাজ চলতেছে? তোর রুমটা তো আমি আপাতত সাথীকে দিয়েছি, কারণ বড় জামার ছোট রুমে থাকতে কষ্ট হয়, আর সাথীর রুমটা একটু বড় করার জন্য আমি কাজ ধরিয়েছি। আর তোর রুমে আমি বড় জামার জন্য এসি লাগিয়ে দিয়েছি। আর যাই হোক, আমার বড় জামাই তো কোটিপতি, তাকে তো আর যেন তেন রুম দিতে পারি না। এক কাজ কর, তোদের যদি এতই থাকার ইচ্ছা থাকে বা থাকতে চাস, তাহলে শাকিলের পাশের রুমটা খালি আছে, তোর এই খ্যাত জামাই নিয়ে সেই রুমেই থাকতে পারিস। আমার মনে হয় না তোর খ্যাত জামাইয়ের কোনো কষ্ট হবে। মা, ওটা তো কাজের লোকের ঘর, তুমি তোমার বড় জামাইকে ভিআইপি রুমে রাখবা আর ছোট জামাইকে কাজের লোকের ঘরে রাখবা? মা, ওই ঘরে তো ঠিক মতো আলো বাতাসই যায় না, ওই ঘরে ঘুমাবে কি করে? শোন অন্তরা, শাকিল তোর খ্যাত জামাইয়ের থেকে অনেক গুণে ভালো আছে, আর তাছাড়া তোকে থাকার জন্য তো আমি জোর করছি না, তো থাকতে মন চাইলে থাকবে, না মন চাইলে চলে যাবে। মা, সমস্যা নেই আম্মা, আমি থাকতে পারবি, আমার সমস্যা হবে না, কারণ এরকম ঘরে থাকার অভ্যাস আমার আছে। অন্তরা, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? এদিকে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম। আর কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কান্না করবো না তো কি করব? মা আর দুলা ভাই তোমাকে এমন ভাবে অপমান করলো, তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না। আচ্ছা দীপ্ত, তোমার পরিচয় লুকিয়ে কি করবা?
তার থেকে বরং তুমি সবাইকে বলে দাও, তাহলে অন্তত সবার কাছে তোমাকে ছোট হতে হবে না। সময় হলে সব জানিয়ে দেব, কিন্তু এখন এসব নিয়ে মন খারাপ করলে চলবে? আচ্ছা, তুমি কি চাও যে আমার কাজ শেষ না করে আমি এখান থেকে চলে যাই? না না, আমি এটা চাই না। তাহলে এভাবে কান্না না করে রুমে চলো, আমার শরীর খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে হবে। আচ্ছা দীপ্ত, তোমার এখানে থাকতে কষ্ট হবে না? না, আমার কোনো কষ্ট হবে না। তুমি আমার সাথে যেখানেই থাকবে আমি সেখানেই থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না, কারণ তুমি আমার মানসিক শান্তি। এখন চলো। এই কৃষকের বাচ্চা, তুই এটা কি করছিস? তোর সাহস তো কম না, আমার কোটিপতি জামাইয়ের পাশে বসতে যাস? আর আমার কোটিপতি জামাইয়ের পাশে বসার যোগ্যতা কি তোর আছে? আর এই ডাইনিং টেবিল তোদের মতো গরিবদের জন্য না, এটা শুধু বড় লোকদের জন্য। আর বাবা, তুমি খাচ্ছ না কেন? খাও, লজ্জা করো না। আমি তো এই বিরিয়ানি রান্না করেছি শুধুমাত্র তোমার জন্য, কোনো গরিব কৃষকের জন্য না। মা, তুমি কথায় কথায় এভাবে দীপ্তকে অপমান করতে পারো না। বড় দুলাভাই যেমন তোমার জামাই, দীপ্তও কিন্তু তোমার জামাই। কে গরিব কে বড়লোক সেটা তোমার দেখার বিষয় না। তুমি শুধু এতটুকু দেখবা তোমার দুইটা জামাই ঠিক মতন আপ্যায়নটা পাচ্ছে কিনা। আর তুই যে কথায় কথায় তোর জামাইকে আমার মেয়ের জামাই বলিস, আমি কি কখনো বলেছি ও আমার মেয়ের জামাই? খবরদার কখনো ওকে আমার মেয়ের জামাই বলবি না। যেহেতু তোর গরিব জামাইকে আমি কখনো আমার মেয়ের জামাই হিসেবে স্বীকারই করিনি, সেহেতু সে খাবে নাকি খাবে না সেটা আমার দেখার বিষয় না। আমার যদি জামাই থেকে থাকে সে একটাই, বড় জামাই। আর আমি শাকিলকে তো বলেছি যে ওর খাবারটা নিচে দিতে। ও কেন এখানে আসছে? সমস্যা নেই মা, আমি নিচে বসে খেতে পারবো। আসলে আমার নিচে বসে খাওয়ার অভ্যাস তো, সমস্যা হবে না। মা, আমার না আজকে খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। বাসায় তো চিংড়ি মাছ নাই। আমি কিছুই জানি না, আমার যখন চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে আমি চিংড়ি মাছই খাবো। তুমি যেখান থেকে পারো যেভাবে পারো চিংড়ি মাছ আনানোর ব্যবস্থা করো। চিংড়ি মাছ আমি কোথা থেকে আনাবো বলতো? শাকিল ওর মায়ের অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বাড়িতে গেছে। চিংড়ি মাছ আমাকে কে এনে দিবে? আম্মা, আপনার ছোট জামাই আছে না, সে তো কোনো কাজকর্ম করতেই চায় না, তাকে একটু বাজারে পাঠান না, চিংড়ি মাছ কিনে নিয়ে আসো। ওই গ্রামের খ্যাত ছেলেটা যাবে এই দুপুরবেলা চিংড়ি মাছ আনতে? না গেলে পাঠানোর ব্যবস্থা করেন। আর তাছাড়া সে তো সারাদিন শুয়ে বসেই খায়, কোনো কাজকর্ম করতেই চায় না। আচ্ছা আম্মা, একটা কথা বলেন তো, এখনকার বাজারে একটা মানুষকে 1 মাস খাওয়াইতে গেলে কত খরচ হয়? এটা আপনার নিঃসন্দেহে বুঝেন। এই জন্য বলে কি, তাকে দিয়ে কাজকর্ম করাবেন। আর আরেকটা বুদ্ধি আপনার আমি শিখাই দিই আম্মা। এই যে ধরেন, আমাদের বাড়িতে মানে যে কাজের ছেলেরা আছে না, কাজের ছেলেটারে আপনি বাড়িতে পাঠাই দেন, পাঠাই দিয়ে আপনার ছোট জামাইটা দিয়ে কাজের ছেলে সমস্ত কাজকর্ম করাবেন। এতে আপনার টাকা পয়সাও বেঁচে গেল, কাজকর্মগুলোও ছোট জামাই করে দিল, ভালো হলো না? আর কাজের ছেলেদেরকে তো মানুষ এমনি দয়া করে খাবার দেয়, আপনিও না হয় আপনার ছোট জামাইকে একটু দয়া করে দিলেন। জামাই বাবাজি, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। আমি এক্ষুনি যাচ্ছি ওই গরিবের বাচ্চাটাকে দিয়ে চিংড়ি মাছ আনাতে। অন্তরা, অন্তরা! কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? তোমার জামাইয়ের মাথা ব্যথা করছে। তোর জামাইয়ের মাথা ব্যথা করছে না কি হচ্ছে সেটা আমার জানার বিষয় না। বাজার যেতে বল। কি হয়েছে মা, কিছু লাগবে? খবরদার, তোমাকে না বলেছি আমাকে কখনো মা ডাকবে না। আমার বড় মেয়ে চিংড়ি মাছ ভুনা খেতে চেয়েছে, বাসায় চিংড়ি মাছ নেই। বাজারে যাও, চিংড়ি মাছ নিয়ে আসো। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ভর দুপুরবেলা ও যাবে বাজার করতে? তাছাড়া মা, তুমি ভুলে যেও না ও আমার হাজবেন্ড, তোমার বাড়ির জামাই। ওকে বাজার করার কথা বলতে তোমার বিবেকে বাধা দেয় না? তোমার মেয়ের চিংড়ি মাছ খেতে ইচ্ছে করলে শাকিলকে দিয়ে আনাও, ওকে কেন বলছো? তুই তো ভালো করেই জানিস শাকিলের মা অসুস্থ, তাই ছুটিতে বাড়িতে গেছে। সে ছুটিতে গেলে তোমার বড় মেয়ের জামাইকে পাঠাও, তার বউয়ের মাছ খাইতে মন চাইছে সে আনবে। শোন, আমার বড় মেয়ের জামাই তোর জামার মতো অকর্ম না, সারাদিন বসে বসে খায় না, সে কাজকর্ম করে খায়। আর এতদিন পর সে আমার বাড়িতে বেড়াতে এসেছে। ও হচ্ছে কোটিপতি বাবার একমাত্র ছেলে, ওকে কি করে মাছ আনতে বলবো? আর তোর জামাই তো শ্বশুর বাড়িতে বসে বসে খাচ্ছে, কোনো কাজকর্ম করে না। শ্বশুর বাড়িতে খেলে একটু তো কাজ করতেই হয়। সে তোমার বাড়িতে বেড়াতে আসছে অনেক দিন পর, আর আমার জামাই মনে হচ্ছে প্রতিদিন আসে, তাই না? মা, তুমি ভুলে যেও না আমার স্বামীও কিন্তু এই বাড়িতে প্রথম এসেছে। অন্তরা, তোমাকে না কতবার বলেছি আমার কারণে মায়ের সাথে ঝগড়া করবে না, তুমি তারপরও আমার জন্য মায়ের সাথে ঝগড়া করছো। এগুলো আমার একদমই পছন্দ না।
মা, আমি শাকিলের রুম থেকে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি, চিংড়ি মাছ আনছি, আমার কোনো সমস্যা নেই। আরে দীপ্ত, কিরে দীপ্ত, তোর এই অবস্থা কেন? তোকে তো আগে কখনো এইভাবে চলাফেরা করতে দেখিনি। যেই ছেলেটা 1 মিনিটের জন্য কখনো গাড়ি ছাড়া বের হয়নি, সেই ছেলে আজকে এত ভারী ব্যাগ নিয়ে রোদের মধ্যে হেঁটে যাচ্ছে। মামা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। সময় হলে সব বুঝতে পারবি, এখন এসবের সময় না। তো তুই এই রাস্তা দিয়ে হঠাৎ কোথায় যাচ্ছিস? আমি একটা বিজনেসের কাজে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তা দিয়ে দেখতে পেলাম তোর মতোই একজন। পরে দেখে আসলে ওটা তোর মতো না তুই। কিন্তু বন্ধু, তোর এই অবস্থা কেন? আর আমার তো মাথায় কাজ করছে না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন না, এটা বাস্তব। কিন্তু কেন এমন করছিস সেটা সময় হলে তোকে বলবো। শুধু তোর কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই অবস্থার কথা আপাতত কাউকে বলিস না। আচ্ছা, আমি তাহলে আসি। আমি এবার ঠিক সময় মতো চিংড়ি মাছ না নিয়ে যেতে পারলে 12টা বাজবে। কিছু মনে করিস না বল, আমি আসি। যে ছেলেটা শহরে স্মার্ট ভাবে চলাফেরা করতো, সেই ছেলেটা গ্রামে খ্যাত হয়ে চলাফেরা করছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আল্লাহই জানে। মানে ম্যাডাম, সবাইকে তো চিনতে পারলাম, ওনাকে তো চিনতে পারলাম না। উনি কে? আর ছোট মামুনির হাজবেন্ডকে তো দেখছি না। আচ্ছা, ওই দিন পার্টিটা ক্যান্সেল করলেন, কোনো সমস্যা? আঙ্কেল থামো, আমি বলছি। আসলে ম্যানেজার সাহেব, আমার যে পুরাতন কাজের লোকটা ছিল, ওর মা অসুস্থ থাকার কারণে ও বাড়িতে ছুটিতে গেছে। আর কয়েকটা দিন হলো একে আমি নতুন কাজের লোক হিসেবে জয়েন করাইছি, এই জন্য আপনি চিনেন নাই। ওই দিন পার্টিটা ক্যান্সেল করবো না তো কি করব? যার জন্য পার্টি দেওয়া সেই তো ছিল না। আমার ছোট মেয়ের জামাই বিজনেস করে, আর বিজনেসের কারণে তাকে দেশের বাইরে যেতে হয়েছে, তাই বাধ্য হয়েছি পার্টিটা ক্যান্সেল করেছি। আর যে কোনো সময় পার্টিটা আবার দিয়ে দেবো। ও আচ্ছা, কোনো ব্যাপার না, অন্য একদিন দেখা যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি তাহলে আসি। কাগজপত্র তো সব সাইন শেষ। স্যার, তাহলে কাল থেকে ম্যাডামের জায়গায় আপনি জয়েন করেন। মা, এটা তুমি কি করলে? ম্যানেজার আঙ্কেলের সামনে দীপ্তকে তুমি কাজের ছেলে হিসেবে পরিচয় করে দিলে। তো কি বলে পরিচয় দিব? মেয়ের জামাই বলে? আর ওকে মেয়ের জামাই বলে যদি পরিচয় দেই, আমার কি মান সম্মান থাকবে? আর সবাই বলবে কি, আইভি চৌধুরীর মেয়ের জামাই একজন সবজিওয়ালা। আর এজন্যই তো আমি বুঝে শুনে ঠিক মতো পরিচয়টা দিয়েছি। আর তাছাড়া এখন তো ও আমাদের বাড়ি কাজের লোকই, তাই না? মা, তোমার এই টাকার অহংকার তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আর তুমি এই বড় জামাই করছো না, একদিন বিপদে পড়েই দেখো এই বড় জামাই তোমাকে ফেলে রেখে চলে যাবে। অনেক হয়েছে, আমি আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না। দীপ্ত, ব্যাগ গুছাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। তো যা, আমি কি তোদের এখানে তেল মালিশ দিয়ে রেখেছি? আর তোরা যদি এবারে থেকে চলে যাস, তাহলে আবার ঘাড়ের বোঝাটা অন্তত নেমে যায়। অন্তরা, তুমি কি করছো? ব্যাগ কেন গোছাচ্ছ? ব্যাগ গুছাবো না তো কি করব? মা প্রতিদিন একটা না একটা বিষয় নিয়ে তোমাকে অপমান করে, আমার এগুলো সহ্য হয় না। তোমাকে কতবার বললাম এভাবে আমাদের বাসায় এসো না, তুমি কি বললে? তুমি তোমার ভালোবাসা দিয়ে মায়ের মন জয় করে নিবে। দেখছো, আমার মা তো ভালোবাসাই বুঝে না। আমার মায়ের কাছে টাকাটাই সব, যার যত টাকা বেশি, আমার মায়ের তার প্রতি ভালোবাসাও বেশি। আমি চাই না তুমি এখানে থাকো, এখানে সবাই তোমাকে যেভাবে অপমান করে, আমার এটা সহ্য হয় না। প্লিজ অন্তরা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ভালোবাসা দিয়ে যদি তোমার মায়ের মন জয় না করতে পারি, তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবো। কোনো লাভ নেই দীপ্ত, তুমি কোনোদিনই পারবে না আমার মায়ের মন জয় করতে। আমি আমার মাকে খুব ভালো করে চিনি, আমি তোমার অপমান আর সহ্য করতে পারছি না। অন্তরা, সাথী, তোদের জামাই নিয়ে এদিকে আয়। কি হয়েছে মা? তোদের জন্য কিছু কেনাকাটা করেছি।
জামাই বাবাজি, এখানে তোমার পছন্দের কিছু ব্র্যান্ডের পোশাক আছে, আশা করি তোমার পছন্দ হবে। আর এরপরও যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয়, তুমি ম্যানেজারের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে তোমার পছন্দ মতো কিনে নিবে। মা, আপনি তো জানেন আমি বাইরের পোশাক ছাড়া পরি না। যেহেতু আপনি ভালোবেসে দিয়েছেন, ঠিক আছে আমি এগুলো পরবো। জামাই বাবাজি, এগুলো বাহিরেরই পোশাক, 1 লাখ টাকা দিয়ে আমি কিনে এনেছি, তোমার পছন্দ হবে। আরে আম্মা, এসবের কি দরকার ছিল? এগুলো তো লাগতোই না আমার। দরকার ছিল না মানে? 100% দরকার ছিল। তোমাদেরকে দিব না তো কাকে দিব? আর আমার সবকিছু তো তোমারই। অন্তরা ধর, এখানে তোর আর তোর জামার কিছু পোশাক আছে, আশা করি তোদের পছন্দ হবে, কারণ এর আগে তো তোর জামাই কখনো এত দামি পোশাক পরেনি। মা, তুমি তোমার এক জামাইয়ের জন্য ব্র্যান্ডের পোশাক আনছো, আর এক জামাইয়ের জন্য ফুটপাতের পোশাক আনছো, মানেটা ঠিক বুঝলাম না। তোমার যদি তাকে পোশাক দিতে এতই কষ্ট হয়, না দিতা। তবুও এই পোশাক। পোশাক না দিলে তো বলতি, মা তুমি বড় মেয়ের জামাইকে পোশাক দিলে, আমাদের দিলে না, তাই পোশাক দিয়েছি। ঈদে আমার বাড়ির কাজের লোকদেরও আমি পোশাক কিনে দিই। আর তোর জামাই তো গরিব, তাকে কিনে দেব না? আর আমার মনে হয় না যে এর থেকে দামি পোশাক তোর জামাই পরে। এমনিতে তো তোর জামাই আমাদের বাড়িতে 200 টাকা শার্ট পরে এসেছিল, তারপর আমি ফুটপাত থেকে তো 500 টাকার গেঞ্জি কিনে দিয়েছি, এতে কম কিসের? মা, তোমার এই 500 টাকার দামি গেঞ্জি তোমার কাছেই রাখো। এত দামি গেঞ্জি আমার স্বামীর গায়ে উঠবে না। মা, তোমার ছোট মেয়ের দিন দিন ডিমান্ড বেড়েই চলেছে। ও কথায় কথায় ওর ওই গরিব জামাইয়ের সাথে আমার জামাইয়ের তুলনা করছে। নিজে তো বিয়ে করেছে গ্রামের একটা খ্যাতকে, আবার এসেছে আমার কোটিপতি জামাইয়ের সাথে তুলনা দিতে। আরে বুঝো না এ সমস্ত কিছু কেন হচ্ছে? এ সমস্ত কিছু করছে ওই যে গরিবের বাচ্চা আছে না, গরিবের বাচ্চা তলে তলে আমাদের নামে অন্তরার কানে পিঠ ঠেলে দিচ্ছে, যেন অন্তরার ভাগের সমস্ত সম্পত্তি তারা তার নামে করে নিতে পারে। সে যদি আমার সম্পত্তির লোভে অন্তরাকে বিয়ে করে থাকে, তবে সে সবচেয়ে বিরাট ভুল করেছে। আমার সম্পত্তির 1 অংশ আমি ওদের দেব না। আমি মারা যাবার আগে তোমার আর সাথী নামে সব সম্পত্তি উইল করে দিয়ে যাব, যেন আমি মরার পর ওরা 1 অংশ সম্পত্তিও না পায়। সাথে সাথে মা, মা কি আছে তোমার? মা, মা কথা বলো। মা কি আছে তোমার? ওই এই, তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমার মা অসুস্থ? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, গাড়ি বের করো। সারাদিন অফিস করে এসেছি, এখন আমি রেস্ট না নিয়ে তোমার মাকে নিয়ে হসপিটালে যেতে পারবো না। আর তোমার মা এতটা অসুস্থ হয় নাই যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাসায় রেখে যাও, ঠিক হয়ে যাবে। আর আমার মনে হয় তার একটু বদহজম হয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তুমি কি বলছো এসব? আমার মা কথা বলতে পারছে না, আর তুমি বলতেছো আমার মাকে হসপিটালে না নিয়ে বাড়িতে নিয়ে বসে থাকতে? এখন যদি তোমার মায়ের প্রতি তোমার বেশি মায়া হয়, তাহলে তুমি নিয়ে যাও, আমি যেতে পারবো না। আর না হয় তোমার ছোট বোনের জামাই আছে না, তাকে বলে নিয়ে যেতে। সেটা আপনাকে বলতে হবে না তুই ভাই। অন্তরা, তুই মাকে নিয়ে নিচে নামো, আমি গাড়ি বের করছি। মায়ের অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না, এক্ষুনি হসপিটাল নিতে হবে, চলো। জান, আমার মনে হচ্ছে আমার শাশুড়ি আম্মা আমার সমস্ত প্ল্যান বুঝে গেছে। এখন খুব দ্রুতই তার সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে হবে। তারপরে এই বাড়িটা বিক্রি করে আমি আর তুমি বাহিরে উড়াল দেব। আরে আমার বউয়ের কথা তুমি কেন চিন্তা করছো? আমার বউ হচ্ছে আমার হাতের পুতুল। আমি ওকে যখন যা বলি ও তাই শোনে। ওকে আমি কোনোভাবে ম্যানেজ করে নিব। জাস্ট তুমি ওয়েট করো, আমি তোমার কাছে খুব দ্রুতই আসতেছি। ওয়েট ওয়েট। তার মানে তুমি আমার সাথে এতদিন যা করেছো সব নাটক করেছো, শুধুমাত্র আমার মায়ের সম্পত্তি ভোগ করার জন্য আমার সাথে ছলনা করেছো। শোনো, আমি বেঁচে থাকতে তোমার সেই মনের আশা কখনো পূরণ হবে না। আমি এখনই গিয়ে আমার মায়ের কাছে সবকিছু বলে দেব তোমার ব্যাপারে। যা করো আমার মা করবে। সেই সুযোগটা তিনি পেলে তো জানে মান। তুমি যেহেতু আমার সমস্ত কথা জেনেই গেছো, সো আমি এখন তোমার এমন অবস্থা করব যেন
সারা জীবনের জন্য তোমার হাত দিয়ে জানি না। আম্মা, আপনার মেয়ে ঘুমের ঘরে হঠাৎ করে স্ট্রোক করছে, তারপর থেকে আমার সাথে আর কথাবার্তা বলে নাই। আর এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আপনারাই ভেবে দেখুন এখন কি করবেন। আমার অফিসে ইমার্জেন্সি কাজ আছে। মারে, মন খারাপ করিস না। এ বাড়িতে আমাদের আর থাকা হবে না, আমাদের মনে হয় রাস্তায় গিয়ে থাকতে হবে। চল আমরা চলে যাই। মা, আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের নিজের বাড়ি থাকতে আপনারা রাস্তায় কেন থাকবে? এটা আপনাদেরই বাড়ি। অন্তরা, তোর জামাইকে বলে দে আমার এই খারাপ সময় যেন সে আমার সাথে মজা না করে। সে জানে না এই বাড়িটা আর আমাদের নেই। এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, মানছি। আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, টাকার অহংকারে তাকে আমি মানুষ মনে করিনি। কিন্তু তাই বলে কি এই খারাপ সময় সে আমার সাথে মজা করবে? মজা করছি না মা, বিশ্বাস করুন, এটা আপনাদের বাড়ি ছিল, আপনাদের বাড়ি আছে, আপনাদের বাড়িই থাকবে। এই দেখুন, এই দলিলে আপনার নামই লেখা। সত্যি তো, এখানে তো আমারই নাম লেখা আছে, কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো গতকালকে আমি আশরাফ গ্রুপের মালিকের ছেলের কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু এখানে আমার নাম কি করে আসলো? আশরাফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে দীপ্ত চৌধুরী। আমি কোনো গরিব ঘরের সন্তান না, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। আপনি যখন বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন, আমি তখন এই বাড়িটি কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু অন্তরা আমাকে নিষেধ করেছিল। বুঝতে সময় দিয়েছিল যে কে আপন আর কে পর, বিপদের সময় কে পাশে থাকে আর কে পাশ থেকে দূরে সরে চলে যায়। তাই আমি আমার ম্যানেজারকে দিয়ে এই বাড়িটি কিনে নিয়েছিলাম। আপনি সিগনেচারও করেছিলেন, কিন্তু ভুলবশত আপনি আমার নামটা খেয়াল করতে পারেননি। তাহলে কেন তুমি আমাদের কাছে তোমার আসল পরিচয় দাওনি? কেন তুমি দিনের পর দিন গরিব সেজে আমাদের কাছে অপমানিত হয়েছো? কেন একবারও বলনি তুমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে? আসলে মা, অন্তরের কাছে যেদিন আপনাদের কথা প্রথম আমি শুনেছিলাম, সেদিনই ভেবেছিলাম যে গরিব সেজে আপনাদের এখানে এসে আপনাদেরকে পরীক্ষা করব আর আপনাদের মন জয় করব, বুঝাবো যে গরিবরাও মানুষ। আপনার মন মানসিকতার পরিবর্তন আমি করতে চেয়েছিলাম। আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম আপনি কার প্ররোচনায় পড়ে এমন হয়েছেন, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনি একদিন নিজের ভুলটা বুঝতে পারবেন আর আমাকে আপন করে নেবেন। কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে তার আগেই আপনি এত বড় একটা বিপদে পড়ে যাবেন। যা হয় ভালোর জন্যই হয় বাবা। বিপদ না আসলে পরে আমি আসল মানুষ কখনোই চিনতে পারতাম না। টাকার অহংকার দিন দিন আমাকে অমানুষ করে ফেলতো। আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি মা, আপনি এসব কি করছেন? আপনি আমার কাছে মাপ চাইছেন? আপনি তো আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আমার কষ্টটা সার্থক হয়েছে। আমার নিজের কোনো মা নেই তো, আমি চাই আপনি আমার সাথে সারা জীবন থাকবেন। কি থাকবেন তো? হ্যাঁ বাবা, আমি তোমাদের সাথে থাকবো, সারা জীবন থাকবো।